দিল্লির রাজপথ এখন যে উত্তপ্ত, এটা কি শুধুমাত্র একটি ছাত্র আন্দোলন, নাকি এইটা ভারত সরকারের চোখে বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ? অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি এই যে বিপুল অর্থায়ন পাচ্ছে এবং তাদের যে নেটওয়ার্কিং, এইটার আড়ালে সত্যি অন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কি না? ভারতের গোয়েন্দা সংস্থাগুলা কেন চুপচাপ পর্যবেক্ষণ করছে পুরো ঘটনা? ভারতীয়দের নিশ্চয়ই মনে থাকার কথা, 2010 এবং 2016 সালে কাশ্মীরেও শুরুটা হয়েছিল সাধারণ দাবিতে, কিন্তু দিন শেষে হাজার হাজার তরুণের জীবন ধ্বংস হয়েছিল বিদেশি ফান্ডের খপ্পরে পড়ে গিয়ে। দিল্লির আন্দোলন কি কাশ্মীরের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে? শিক্ষার্থীদের পরিণতি কি কাশ্মীরের চেয়েও ভয়াবহ হতে পারে? দিল্লির ঘটনা বুঝতে হলে ফিরে যেতে হবে 2010 এবং 2016 সালের কাশ্মীরে। কাশ্মীরের বুকে যখন প্রথম পাথর ছোড়ার কালচার শুরু হয়েছিল, তখন বিশ্ববাসী ভেবেছিল এটি সাধারণ মানুষের ক্ষোভ, কিন্তু সত্যটা যখন উন্মোচিত হয় তখন অনেকেই চোখ কপালে তুলে ফেলে এবং সত্যটা অনেকটা দেরিতে উন্মোচিত হয়। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যখন তাদের তদন্ত রিপোর্ট জমা দেয়, তখন তদন্তে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীরের যুবকদের দিয়ে পাথর ছুটতে সরাসরি টাকা সরবরাহ করত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। কাশ্মীরের একজন তরুণকে প্রতিদিন 500 থেকে 1000 রুপি দিয়ে পাঠানো হতো নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুটতে। ফলাফল কি হয়েছে? অসংখ্য তরুণ নিহত হলো, পঙ্গু হলো, কিন্তু মূল ষড়যন্ত্রকারীরা ব্যাংকের টাকা গুনে গুনেই সুরক্ষিত থেকে গেল, তাদের কিছু হলো না, কারণ তারা সীমানার ওপার থেকে ষড়যন্ত্র করেছে। যখন ভারত সরকার সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়েছে, তখন নেওয়া হয়েছিল জিরো টলারেন্স নীতি। ঘর থেকে তুলে আনা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী নেতাদের, বন্ধ করে দেওয়া হয়েছিল হাওয়ালার সব চ্যানেল, আর শেষমেশ 2019 সালে 370 অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে পুরো নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া হয়েছিল। একই ঘটনা দিল্লিতে কি ঘটতে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা এবং নানা অভিযোগকে কেন্দ্র করে রাজপথে নামে অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি। কিন্তু রাতারাতি এক ডিজিটাল আন্দোলন কিভাবে দিল্লির বুকে হাজার হাজার মানুষের গণজোয়ার সৃষ্টি করলো? লক্ষণীয় বিষয়, আন্দোলনের ব্যাপ্তি এবং রসদ সরবরাহ যেভাবে হঠাৎ বৃদ্ধি পেয়েছে, সেই সব সাধারণ ছাত্র সংগঠনের ক্ষমতার বাইরে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা। আপনারা কি ভাবছেন, পুলিশ কিংবা কেন্দ্র সরকার কেন এখনো বিশাল কোনো অ্যাকশন নিচ্ছে না, তাই তো? কেন আন্দোলনকারীদের উপর কাশ্মীরের মতো প্রথম দিন থেকে কোনো কঠোর পদক্ষেপ চালানো হয়নি? ভাবছেন না? কারণ আমার ধারণা ভারত সরকার দিল্লিতেও কাশ্মীরের মতো একই স্ট্র্যাটেজি প্রয়োগ করছে। আমার ধারণা, আমি বলছি না করছে। সরকার তাড়াহুড়ো করে কোনো নিরীহ শিক্ষার্থীর গায়ে হাত দিতে চাচ্ছে না, এবং নিরীহ শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দিতে সরকার চাচ্ছে না। গোয়েন্দারা এখন নীরব থেকে তথ্য সংগ্রহ করছেন। সোশ্যাল মিডিয়ায় এই বিশাল বট নেটওয়ার্ক এবং পেইড প্রমোটারদের ফান্ড কে দিয়েছে, ব্যাকগ্রাউন্ডে কোনো বিদেশি সংস্থা জড়িত আছে কি না, এইসব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা আবেগের বশে এই আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। কাশ্মীরেও হাজার হাজার তরুণ ভেবেছিল তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে, কিন্তু পরে তারা আবিষ্কার করে তারা ছিল অন্য কারো পলিটিক্যাল গেমের দাবার গুটি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যখন ওই বিদেশি ফান্ডিং, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির চূড়ান্ত প্রমাণ পৌঁছাবে, ঠিক তখনই অ্যাকশন শুরু হবে। আর সেই অ্যাকশন কোনো নোটিশ দিয়ে আসবে না। মধ্যরাতে আধা সামরিক বাহিনী যখন বাসায় এসে হাজির হবে, তখন আপনার কোনো পরিচয় কিংবা শিক্ষার্থীর কার্ড আপনাকে বাঁচাতে পারবে না। ভারতের কঠোর দেশদ্রোহ আইন এবং আনলফুল অ্যাক্টিভিস্ট প্রিভেনশন অ্যাক্ট UAPA এর অধীনে যদি আইনি পদক্ষেপ শুরু হয়, আপনার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন রাজনৈতিক এবং সামাজিকভাবে চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনি এবং আপনার পরিবার আদালতে চক্কর কাটতে কাটতে নিঃস্ব হয়ে যাবেন। আর যেসব নেপথ্যের অর্থদাতা কিংবা মাস্টার মাইন্ড আপনাদেরকে উস্কানি দিচ্ছে, তারা পর্দার আড়াল থেকে গায়েব হয়ে যাবে, ঠিক যেমন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা হয়েছিল। একবার ভেবে দেখেন, সেই বাবা মায়ের কথা যারা নিজেদের জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে আপনাদের দিল্লিতে পাঠিয়েছে
পড়াশোনা করতে, মানুষের মতো মানুষ হতে। আপনার একটি আবেগপ্রবণ সিদ্ধান্ত, আপনার এক মুহূর্তের নির্বুদ্ধিতা পুরো পরিবারের জীবন নরক বানিয়ে দিতে পারে। কাশ্মীরের সেই হাজার হাজার যুবকের কথা ভাবেন যাদের জীবন জেলেই শেষ হয়ে গেছে, আর তাদের বাবা মারা আজও আদালতের বারান্দায় গিয়ে কান্নাকাটি করে। দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সত্যি আপনাদের শিক্ষা সংক্রান্ত দাবির লড়াই লড়ছেন, নাকি অজান্তেই কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন কিংবা হতে চলেছেন? কোনো নেতা কিংবা কোনো রাজনৈতিক দল রাজপথে নামিয়ে নিজে সুরক্ষিত জায়গায় সরে যাবে, কিন্তু প্যারামিলিটারির লাঠি আর আইনি জটিলতা বইতে হবে আপনাকেই, আপনার পরিবারকেই। কাশ্মীরের ইতিহাস শিক্ষা দেয়, অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত যে কোনো আন্দোলনকে রাষ্ট্র শেষ পর্যন্ত কঠোর হস্তে দমন করে। দিল্লির রাজপথে আজ যেটা ঘটছে সেটা যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়ে থাকে, তবে তার সমাধান আলোচনা এবং আইনি পথেই সম্ভব। কিন্তু এর আড়ালে যদি সত্যি সত্যি কোনো বিদেশি ষড়যন্ত্র কিংবা অদৃশ্য ফান্ডিং এর হাত থেকে থাকে, তবে মনে রাখবেন সরকারের স্পেশাল ফোর্সের রাডার থেকে কেউ রেহাই পাবেন না। প্রমাণ পেলেই ঘরের ভেতর থেকে তুলে নিয়ে আসবে। নিজের জীবন, বাবা মায়ের স্বপ্ন আর দেশের শান্তিকে বাজি রেখে এই খেলায় জড়াবেন কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আর যদি ভেবে থাকেন বাংলাদেশের পুনরাবৃত্তি ঘটাবেন, তবে ভুল ভাবছেন। কারণ শেখ হাসিনার পাশে একজন বিশ্বস্ত অজিত ডোভাল কিংবা ডক্টর এস জয়শঙ্কর ছিলেন না। সচেতন থাকেন, সত্য জানেন এবং আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন। ভালো থাকেন, ধন্যবাদ।